কলেজ থেকে খবর উঠে আসছে, সেখানে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা নো সেফটি নো ডিউটি স্লোগান দিয়ে সেখানেও কর্মবিরতি করছেন, কারণ সেখানে একটি ওয়ার্ডের ভেতর 12 জন রোগীর আত্মীয় প্রবেশ করেন। জুনিয়র ডাক্তাররা যখন তাদের বারণ করেন তখন তাদেরকে এক প্রকার থ্রেট দেওয়া হয়। আমি চলে যাব সন্তোষের কাছে। সন্তোষ, বর্ধমান মেডিকেল কলেজ, কলকাতার আরজি কর কিংবা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, প্রত্যেক জায়গায় সেই একই রকম অভিযোগ এবং প্রত্যেক জায়গায় প্রশাসন কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না, এমনটাই অভিযোগ উঠছে। সন্তোষ, দেখো একদমই তাই। নিরাপত্তার যে প্রশ্নটা বারবার যে জুনিয়র ডাক্তাররা করছেন যে তাদের নিরাপত্তা কোথায়, দেখো বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু সেই নিরাপত্তার প্রশ্নটা উঠেছে। কেননা রুগীর যারা পরিজন তারা 1 থেকে 10 জন তারা কিন্তু সেই ওয়ার্ডে ঢুকে পড়েন এবং তারপরে ডাক্তার উপরে যারা ছিলেন তারা বলেন যে এত মানুষ কিভাবে ওয়ার্ডের ভিতরে ঢোকেন, এবং সেখানে তারা চিৎকার করতে থাকে এবং আরও যারা পেশেন্ট যারা ভর্তি ছিলেন তাদের সমস্যা হয়। তখন ডাক্তার উপরে বলেন যে এত পেশেন্ট কীভাবে, এত যে যারা আত্মীয় স্বজন তারা কীভাবে ঢুকলো। তখন জুনিয়র ডাক্তাররা যখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে যায় তার সঙ্গে কিন্তু বচসা শুরু হয়। সে বলেন যে আমি অনেকক্ষণ ডিউটি করছি, আমি জানি না। তারপরে বলেন যে 8 থেকে 10 জন তারা ভিতরে ঢোকেন। যে নিরাপত্তার কথাটা বারবার বলা হচ্ছে যে এতজন ওয়ার্ডের ভিতরে কি করে ঢুকলো, তারা ঢুকে তারা এখানে বচসা শুরু করলেন এবং তারপরে জুনিয়র ডাক্তাররা তারা বলেন যে যতক্ষণ না তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে ততক্ষণ তারা চিকিৎসা করবেন না, যদিও তারা চিকিৎসা করছেন। এখন জুনিয়র ডাক্তাররা তারা প্রিন্সিপালের কাছে এসছেন, তারা লিখিতভাবে তারা ডেপুটেশন দিচ্ছেন যে তাদের নিরাপত্তা ঠিক করতে হবে এবং নিরাপত্তা যে রক্ষী যে সংখ্যা সে সংখ্যা বাড়াতে হবে। তার কারণ যে যেভাবে পেশেন্টের যারা পরিজনরা আছেন তারা ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ছেন, তাদেরকে মারধর করছেন, এইসব যে অভিযোগগুলো বারবার ধরে আসছে সেই অভিযোগগুলো যেন আর না আসে সেই কারণে আসবেন পেশেন্টের সাথে। সন্তোষ, একটু সঙ্গে থাকো, তারা আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু একজন পেশেন্টের সঙ্গে যদি 12 জন 15 জন আত্মীয় আসে তাহলে জায়গা কোথায় হবে হাসপাতালের ভেতর? কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, শুনবো। যিনি মারা গেছেন, যার ডেথ সার্টিফিকেট লেখার জন্য কলবুক এসেছিল, সমস্যাটা তো তারা করেননি। সম্পূর্ণ অন্য একটি পেশেন্ট তার পেশেন্ট পার্টি গিয়ে বলেছে। আজকে দাঁড়িয়ে এই G+7 বিল্ডিংয়ের নিচে সিকিউরিটিতে 4 জন বসে থাকে, ওপরে থাকেন প্রত্যেকটা ওয়ার্ডে 2 জন করে সিকিউরিটি গার্ড থাকেন। তারপরেও কি করে এরকমভাবে 7-8 জন ঢুকে যেতে পারে, এই প্রশ্নের উত্তর আমরাও দিতে পারবো না। কালকে একজন যদি গার্ড তিনি যদি সক্রিয়ভাবে যদি তিনি ইনভলভ থাকতেন তাহলে 7 জন ঢুকতে পারতো না। তাহলে এই যেভাবে এরকমভাবে নিরাপত্তা, এটা আমাদের একটা ব্রিচ হলো, একটা ল্যাবস হলো, সিকিউরিটি ল্যাবস। এইটার রেসপন্সিবিলিটি তো একজন সিকিউরিটি পার্সোনেল ছাড়া কেউই নেওয়ার কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে কালকে যখন আমরা ওনার কাছে যাই, উনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নেন এবং তিনি বলেন আমার পক্ষে টানা 12 ঘন্টা একঠায় বসে থাকা সম্ভব নয়। আমরা চাই যে আমাদের একটা নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সুষ্ঠু পরিবেশ কাজ করার একটা দেওয়া হোক যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারব। বর্ধমান মেডিকেল কলেজের ভেতর একজন রোগীর সঙ্গে 12 জন প্রবেশ করলেন, তাদেরকে প্রবেশ করতে দিতে হবে তাদের দাবি, এবং তারপর জুনিয়র ডাক্তাররা যখন বারণ করলেন তখন প্রশ্ন হলো, তাদের জুনিয়র ডাক্তারদের থ্রেট করলেন রোগীর পরিজনরা। সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি প্রবেশ করছেন রোগীর সঙ্গে একাধিক আত্মীয় প্রবেশ করছেন এবং তারা প্রবেশ করার সেই মুহূর্তের ছবি, এবং তার পরবর্তীকালে বচসা বাঁধে। জুনিয়র ডাক্তাররা তাদের বারণ করেন, বলেন 1 জন বা 2 জন আসতে পারবেন পেশেন্টের সঙ্গে। তখন বচসা বাঁধে, আক্রমণ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় জুনিয়র চিকিৎসকদের ওপর। এই ব্যক্তি হচ্ছে মূল অভিযুক্ত, যিনি মারধর করেন চিকিৎসকদের কিংবা চিকিৎসকদের থ্রেট করেন। অভিযোগ উঠে আসছে এই ব্যক্তি হচ্ছেন সেই মূল অভিযুক্ত, তার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কিন্তু শুধু তাই নয়, সাগর দত্ততে আমরা সেখানেও সিসিটিভি ফুটেজ দেখেছি, সেখানে দেখেছি কিভাবে ডাক্তারদের উপর হামলা চালানোর চেষ্টা হয়, তারপর ডাক্তাররা কর্মবিরতি করেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেন। সাগর দত্ত মেডিকেল কলেজে 10 দফা দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে, সেই বলে সাগর দত্ত হসপিটালের সামনে এই মুহূর্তে অবস্থান মঞ্চ রয়েছে, সেখানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটব। সাগর দত্তের সিসিটিভি, পূর্ব বর্ধমানের সিসিটিভি, বিভিন্ন জায়গার সিসিটিভি, কিন্তু ছবি তো এক, ডাক্তারদের ওপর আক্রমণ, এবং তারা বসছেন কর্মবিরতিতে। একদম ন্যায্য দাবি বলেই মনে হয়। কি বলছেন তারা?
দেখো একদম তাই, তাদের বক্তব্য যেখানে অর্থাৎ যে সাগর দত্তের মতো একটা হাসপাতাল যেখানে শুধুমাত্র যে উত্তর 24 পরগনা তা নয়, বিভিন্ন রাজ্য থেকে অর্থাৎ বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকেও কিন্তু সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু সেখানে এসে যারা চিকিৎসকরা রয়েছে অর্থাৎ জুনিয়র চিকিৎসক, সেখানে এসে তাদের উপর যেভাবে অত্যাচার করা হয়, তাদের উপর যেভাবে হামলা করা হয়, যেখানে অর্থাৎ যে পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তাদের সামনে হামলা করা হয়, তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো সদুত্তর ভূমিকা নেয়নি সেই দিন, অর্থাৎ যে গত শুক্রবার যে ঘটনা ঘটে তারপর থেকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একই জায়গায় তাদের অবস্থানে অনড় যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, নার্স রয়েছেন, তাদের উপর যেভাবে হামলা চালানো হয় সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশ প্রশাসন তারা কি করছেন আমরা দেখেছিলাম। অর্থাৎ সাগর দত্তে যেভাবে হামলা চালানো হয় তার পরপর যেমন জেলা শাসক থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা গিয়েছিলেন, তারা শুধুমাত্র মুখে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আশ্বস্ত করেছেন শুধু। টিটপ সঙ্গে থাকো, এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন সাগর দত্তের শুনবো। থেকে 53-54 দিন আগে অভয়ার ঘটনাটি আমাদের সবারই চোখ খুলে দিয়েছে। সেই চোখ খোলার পরেও দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন কার্যত ঘুমিয়ে আছে। রাজ্য প্রশাসন ঘুমিয়ে আছে বলেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বন্ধ হওয়ার পরেও বিভিন্ন হসপিটালে এই ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই, ঘটনাগুলোর গভীরতা কিন্তু প্রত্যেকটাই অভয়ের ঘটনার দিকেই নিয়ে যেতে পারতো। কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের একটা জিনিসই খারাপ লাগছে যে এই এত বড় ঘটনার পরেও, সেটা সুপ্রিম কোর্ট মনিটর, তাও রাজ্য প্রশাসন সেই জিনিসটা নিয়ে যথেষ্ট উদাসীন এবং এই ব্যাপারটাই আমাদের ভাবাচ্ছে। আন্দোলন করাটা আমাদের কাজ নয়, আমাদের কাজ জুনিয়র ডক্টর, আমরা রুগী পরিষেবা দেওয়া, পেশেন্টের প্রতি সহমর্মী থাকা, এগুলোই আমরা এতদিন করে এসেছি, এটাই আমরা করতে চাই এবং এটাই আমরা করব। কিন্তু সেই পরিবেশটা তৈরি না করা অবধি এটা নিশ্চিন্তে করা যায় একটা অভয়াকাণ্ড আবার না ঘটে, বা এই যে কলেজে কলেজে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মতো পরিবেশ যেন আর না আসে, সেই জায়গাটার দায়িত্ব প্রশাসনকে তো নিতেই হবে, না হলে তো কীভাবে পরিষেবা এগোনো যাবে। উত্তর 24 পরগনা হলো, এবার মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদেও আবারও থ্রেট কালচার এবং অভিনব অভিযোগ উঠে আসছে। একটা কাগজে লিখে দিতে বলা হচ্ছে যে এখানে থ্রেট কালচার নেই এবং তা করতে থ্রেট দেওয়া হচ্ছে। অর্থাৎ থ্রেট দিয়ে, হুমকি দিয়ে বলা হচ্ছে একটা কাগজে লিখে দাও যে এখানে থ্রেট কালচার নেই। থ্রেট কালচারের হাত থেকে বাঁচতে এবার পড়ুয়াদেরকে থ্রেট দেওয়ার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ থাকাকালীন কিন্তু একটি ছবি ভাইরাল হয় এবং সেটি যে হুমকি সিন্ডিকেটের ছবি, সেইভাবেই কিন্তু এই গোটা ছবিটি ভাইরাল হয়েছিল এবং তারপরেই গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে কার্যত শোরগোল পড়ে যায় এবং তারপরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটিতে 7 জনের সদস্য ছিলেন, 7 জন সদস্য মিলে সেই তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে এই তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেট সিন্ডিকেট নেই এই বয়ান লিখে কিন্তু সেটা পড়ুয়াদের দিয়ে সই করানো হচ্ছে জোরপূর্বক এবং তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই অভিযোগে কার্যত সরব হয়েছেন আইএমের রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। তবে তার এই অভিযোগের পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি যেটা জানাচ্ছেন যে এই গোটা বিষয়টি তদন্ত কমিটির আওতাধীন এবং তারা এই গোটা বিষয়টি তদন্ত করে দেখবে যে ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা অর্থাৎ এই যে তদন্ত কমিটি যাতে ঠিকভাবে তদন্ত করতে না পারে, থ্রেট সিন্ডিকেট নেই এই বয়ান লিখে কারা জোর করে পড়ুয়াদের দিয়ে সই করাচ্ছে, সেই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে এই তদন্ত কমিটি, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। কি অভিযোগ করেছেন আইএমএর যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য শুনবো। যদি হুমকি সংস্কৃতি অস্তিত্ব থাকে আর না থাকে এটাই তো একটা কন্ট্রাডিক্টরি। কখনো বলা হচ্ছে নেই, প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই, আবার 18 তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতির অস্তিত্ব আছে, তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং, ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে, কেউ কারো নাম লেখা নেই, কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চেল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না। প্রভাবশালী যদি না থাকে তাহলে কেন বাঁচানোর চেষ্টা হবে? প্রভাবশালী জিনিসটা রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায়। হাসপাতালে থ্রেট কালচার এবং তারপর ডাক্তারদের কর্মবিরতি কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি আর কারো ভরসা নেই, আস্থা নেই, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া, উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়,
আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেট কালচার। ভোট দিতে যাবেন, থ্রেট কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেট কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেট কালচারে চলছে।